আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ক্যাম্পাসে কে কে আছো? স্যার আমি আছি সাকিব। সাকিব ক্যাম্পাসে আছো? জি স্যার। তাহলে তো তুমি ভালোই আছো। ক্যাম্পাস তো সুন্দর এখন সাজানো হয়েছে, দেখছো তো? জি স্যার, কালকে তো কৃষি দিবস ছিল। অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই বছর। জি স্যার। তোমাদের মনে আজকে আবার ইউনিভার্সিটি বন্ধ করার ঘোষণা আসবে না সরকার থেকে? জি স্যার। কালকে আবার মৃত্যুর হার বেড়ে গেছে, প্রায় অনেক বেশি বেড়ে গেছে। আগের দিন মানে কয়জন আছে, 13 জন মারা গেছে গতকালকে, না? তার আগের দিন স্যার 5 জন হ্যাঁ, সর্বনিম্ন। কালকে হঠাৎ করে 3 গুণ বেড়ে গেছে, তো আবার রিস্ক হয়ে যাচ্ছে। একটু না মানলে আবার ঝামেলা হয়ে যায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই গত ক্লাসে অ্যাটেন্ডেন্স আমাকে কিভাবে জানিয়ে দিছিলা? গত ক্লাসে স্যার আমার একটা ক্লাসই তো হইলো, আরেকটা ক্লাস তো আজকে নিব। স্যার 12টা, স্যার 11:30 থেকে 11:40-এর মধ্যে স্যার গুগল ফর্ম দিছিলেন। ও জি হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাতে দিছিলাম আমরা। ও, ঠিক আছে, মনে পড়ছে মনে পড়ছে। আজকে তাহলে কি করবো, দাঁড়াও, ওয়েট করো। গুগল ফর্ম দিতে হবে আজকে। আজকে একটা ক্রিয়েট করে নিই, ব্ল্যাঙ্ক। হচ্ছে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14/02/2021। Level 1 semester 2 AG agriculture. আচ্ছা, কোশ্চেন ছিল আইডি। Section multiple choice. Green D. শুরু করে দিই, কতজন আসে দেখি। মোটামুটি 160। তোমাদের গত ক্লাসে আমি কোথায় ছিলাম? বেসিক প্রিন্সিপালসের ভিজিট ক্রপ প্রোডাকশন, বেসিক প্রিন্সিপালসের অ্যাগ্রোনমিক প্রিন্সিপালসের সিড গ্রেডিং এ ছিলাম, মানে সিড গ্রেডিং এ, তাই না? যাদের মনে আছে। জি স্যার, সিড গ্রেডিং পর্যন্ত সিড গ্রেডিং শুরু হয় নাই ওইটা। আমরা তার আগে ক্লাসে স্টোরেজ শেষ করছিলাম, তারপরে সিড গ্রেডিং মানে বেসিক প্রিন্সিপালস এর অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট, যেটা অ্যাগ্রোনমিক প্রিন্সিপালস। সিড গ্রেডিংটা দেখো, গ্রেডিং তোমরা একটা জিনিস চিন্তা করো, সেটা হলো যে
সেপারেশন অফ সিটস মানে সিট গুলোকে বিভিন্ন গ্রুপে সেপারেট করা, সেপারেশন অফ সিটস ইনটু ডিফারেন্ট গ্রুপস। এখন সেপারেশনটা বিভিন্ন গ্রুপে আমরা কি 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 দেখে করব? ইন রিগার্ড টু ডিফারেন্ট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, বাহ্যিক ক্যারেক্টারিস্টিক্স লাইক সিট সাইজ, সাইজের মধ্যে আছে লেন্থ, ওয়াইড, থিকনেস, তারপরে শেপ, সারফেস স্ট্রাকচার, কালার, ওয়েট এটসেট্রা। তোমাদেরকে সিম্পল বলি, আমি ধরো যদি একটা গোডাউনে বা সিট লটে যে আমি বলি যে আমাকে লাল সিট করেন, হলুদ সিট গুলো দেন, নীল সিট গুলো দেন, কালো দেন, গোল্ডেন দেন, এটা একটা সিটের ক্যাটাগরি বা সিটের গ্রেডিং, মানে অ্যাকর্ডিং টু সিট কালার। আমি যদি বলি যে আমাকে কি বলবো, এখানে বলো যদি লেন্থের কথা বলি, আমি যদি বলি আমাকে 1 সেন্টিমিটার লেন্থের যে সিট গুলো আছে সেটা একটা গ্রেড করেন, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এইভাবে সিট গুলোকে ডিফারেন্ট গ্রুপসে সেপারেট করাটাই হলো গ্রেডিং, গ্রেড করা। হারি অবজেক্টিভস কি একটু দেখো, সিম্পল অবজেক্টিভস টু অবটেইন এ সিট লট, একটা সিট লট অবটেইন করে উইথ সিমিলার ফিজিক্যাল কোয়ালিটি। ধরো আমি মিডিয়াম সাইজের সিট গুলো দিয়ে একটা মানে আমি মিডিয়াম সাইজের সিট আছে সেগুলোকে একটা গ্রুপে আলাদা করে একটা এক জায়গায় সিট লট বানাই, আর একটা স্মল সাইজ সিট গুলো আছে যেগুলো সেগুলোকে একটা এক জায়গায় রাখি, বিগ সাইজ বা লার্জার সাইজ যেগুলো আছে সেগুলো একটা সাইডে রাখি। এটা হচ্ছে যে টু অবটেইন এ সিট লট উইথ সিমিলার ফিজিক্যাল কোয়ালিটি। তারপরে দেখো to have different seed lots of varying marketing values and purposes। আমরা মার্কেটে যদি যাই, অনেক সময় যারা দেখো গ্রামাঞ্চলে আছে বা মার্কেটে যদি যাও কখনো দেখবা ফার্মাররা মার্কেটে নেওয়ার আগে একটা ধানের মধ্যে বিভিন্ন ধরনের অন্য কালারের সিড থাকে, অন্য কালারের সিড থাকে, বা সিডের সাইজ অনুযায়ী ভালো থাকে না, ছোট থাকে, বা কিরকম ভাঙা থাকে। তো কৃষকরা বস্তার মধ্যে যখন এটি ভরতে যায় তখন কিন্তু তারা এই কালো সিড গুলো আলাদা করে, তারপরে সুন্দর সাইজের সিট গুলো একটা ইয়াতে করে, এতে এতে করে কিন্তু তোমার অবশ্যই মার্কেটের যে ভ্যালুটা বা সিটের যে ভ্যালুটা সেটা ভেরি করে। এবং টু গেট হায়ার জার্মিনেশন পার্সেন্টেজ, এবং জার্মিনেশন পার্সেন্টেজ ভালো সিট হলে ভালো জার্মিনেশন পার্সেন্টেজ আসবে। এখন মেথডস দেখো, ডিফারেন্ট মেথডস আর ইউজড ইন ফর সিট গ্রেডিং। এর মধ্যে মেথড গুলোর আমি শুধু যন্ত্রের নাম বললাম, এগুলো তোমাদের শুধু মুখস্থ করবা, এগুলো ডিটেলস জানা কোনো প্রয়োজন নেই। যেমন সাইজ অনুযায়ী লেন্থ, ওয়েট, শেপ, কালার এবং স্টিকনেস অনুযায়ী যদি তুমি সিট গুলোকে আলাদা করো, বিভিন্ন যন্ত্রের নাম লিখেছি দেখো, এয়ার স্ক্রিন ক্লিনার, ডিস্ক অর ইন্ডেন্ট সিলিন্ডার সেপারেটর, গ্রেভিটি টেবল সেপারেটর, অ্যাসপিরেটর, স্পাইরাল সেপারেটর, এগুলো হচ্ছে বিভিন্ন কালার অনুযায়ী যেগুলো বিভিন্ন যন্ত্র দিয়ে আমরা এই অনুযায়ী ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সিটকে আলাদা করতে পারি। সাইজ নেই, তোমার শুধু এটা মুখস্থ করবা, ডিটেলস জানা দরকার নেই। তোমাদের একটা মেথড আমরা করাবো, সেটা হলো ভেরি সিম্পল মেথড ইন দ্য প্র্যাকটিক্যাল ক্লাসেস। প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের দেখো সিট সেপারেশন সাইজ অনুযায়ী হ্যাজ বিন ডান অন দ্য বেসিস অফ দেয়ার সাইজ থ্রু সিপস অফ ডিফারেন্ট মেশেস। তোমাদের আমাদের ল্যাবরেটরিতে যখন তোমরা আসবা, যখন ইউনিভার্সিটি খোলা হবে তখন এই যে বিভিন্ন সিপের যে মেশের যে সাইজ সেই অনুযায়ী আমরা করব। সিম্পল, seeds were separated into 3 groups। আমাদের যে ধান থাকবে বা অন্যান্য যে সিড থাকবে আমরা মিক্স করে দিয়ে তিনটা লার্জ, মিডিয়াম এন্ড স্মল সাইজ অনুযায়ী আমাদের কাছে সিপস আছে, মানে ধরো চালনি যেটাকে বলে চালনি আছে, ও আমাদের চালনি গুলো বিভিন্ন সাইজের আছে। ধরো মিডিয়াম সাইজের জন্য একটা বা ছিদ্র এক ধরনের সাইজের ছিদ্র, স্মলের জন্য আর একটু চিকন, তারপরে লার্জের জন্য একটু ছিদ্রটা বড়, সেই অনুযায়ী আমরা 1000 সিট আমরা এখানে করব, মেজার করব। তখন দেখবা যে অটোমেটিক্যালি ওই সিপের মধ্যে যখন আমরা দিব, চালনির মধ্যে দিব, ধরো আমরা একসাথে সবগুলো সিট একটা চালনির মধ্যে দিব, লার্জ সাইজের সিট, তো আলটিমেটলি প্রথম আমরা স্মল দিব, যে সিট গুলো শুধু স্মল সাইজ সেগুলো ওই সিট যে পড়ে যাবে, তাহলে মিডিয়াম এবং স্মল লার্জ সাইজের সিট গুলো পড়বে না। তার মানে কি আমরা স্মল সাইজের সিট আলাদা করে ফেললাম, গ্রেড করে ফেললাম। তারপরে চালনিটা আমরা চেঞ্জ করে মিডিয়াম সাইজের যে ম্যাশটা আছে সেটা আনবো, তারপর ওইখানে আমরা বাকি সিট গুলো দিব। তাহলে কি হবে যে মিডিয়াম সাইজের যে সিট গুলো সেগুলো পড়বে, এক্সেপ্ট লার্জ সাইজের সিট গুলো। তো ফাইনালি যেটা থাকবে সেটা লার্জ সাইজের সিট। তারটাও আমরা একটা চিত্র আছে, অনেক সময় এনলার্জ যেটা বলে লার্জের চেয়ে বড়
মানে এটা শেপ আঁকা বাঁকা থাকে, এগুলো পড়বে না। তারপর আমরা লার্জ সাইজের সিপ আনবো, ওই লার্জ সাইজের মেশেস ওইখানে সিট গুলো রাখবো। তারপর বড় সাইজের সিট গুলো পড়ে যাবে, যেগুলো একটু ওই সাইজের চেয়ে একটু বড় বা আঁকা বাঁকা, সেগুলো পড়বে না, সেগুলো বাজে সিট, এটা ফেলে দিব। তার মানে কি, আমরা অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য সিট এন্ড থ্রো সিটস অফ ডিফারেন্ট মেশেস we will separate seat, grading seat in 3 groups, large, medium and small. এটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমি তোমাদের করাবো। এই শেষ। এই তোমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দেখো, এই চ্যাপ্টারেই প্রেজেন্ট স্ট্যাটাস অফ প্রোডাকশন এন্ড সাপ্লাই অফ সিডস ইন বাংলাদেশ। প্রেজেন্ট স্ট্যাটাস অফ প্রোডাকশন এন্ড সাপ্লাই অফ সিডস ইন বাংলাদেশ। স্যার আগে স্লাইড একটু আরেকটু দেখাবেন। হ্যাঁ দেখাচ্ছি। কি দেখতেছো কিছু? স্যার ওই স্ক্রিনশট নিচ্ছিলাম স্যার। আচ্ছা না, জি স্যার, নেওয়া হয়েছে। স্যার এখানে বলা হয়েছে যে কাউন্টেড এন্ড দ্য গ্রেড ওয়াজ অলসো রিপ্রেজেন্টেড বাই ওয়েট, এটা একটু বুঝলাম না। ফাইনালি ওই যে দেখো গ্রুপে দেখো, ওই যে রিজাল্টসে দেখো সিট গ্রেড, তারপরে সিট গ্রেড তোমার লার্জ, মিডিয়াম, স্মল সাইজে আমরা 3টা গ্রুপে করব। কিন্তু কোনটার কত ওয়েট সেটা আমরা মেজার করব, যে 1000 সিট ওয়েটের কত গ্রাম আসবে সেটা আমরা পাশে লিখে দিব। ক্লিয়ার? ইয়েস স্যার। ওটা প্র্যাকটিক্যাল ক্লাসে করাবো ডিটেলস। তোমরা তো আজকে যদি অনলাইনে ক্লাসটা না হতো তাহলে এতদিনে তোমরা এটা করে ফেলতা, এবং করার পরে এই থিওরি ক্লাসটা আসতো, তখন তোমরা বলতো স্যার আমরা এটা পারি, আমাদের পড়ানো দরকার নেই। কিন্তু যেহেতু তোমাদের এখনো প্র্যাকটিক্যাল শুরুই হয় নাই, তাই আমি হালকা টাচ দিলাম, প্র্যাকটিক্যাল ক্লাসে ডিটেলস বলবো। তারপরে মোটামুটি বলা হয়ে গেছে, তোমরা প্রবলেম হবে না। তারপরে আমরা স্যাররা এগুলো পড়েই তোমাদেরকে মানে করাবো। স্যার এই 1000টা শীট কি আমাদের গুনতে হবে? হ্যাঁ 1000টা গুনতে হবে। তোমাদের ধরো গ্রুপে স্টুডেন্ট কতজন? 30 জন না এভারেজ? অন এন এভারেজ 25-27 জনের মতো স্যার। 25-27 জন, তাহলে একটা 1000 সিট গুনতে কত কত কয়টা করে পড়বে বলো? 40টা করে সিট পড়বে। 40টা করে। তাহলে ইজি হয়ে যাবে। একজন যদি করতে যায় তাহলে তো অবস্থা খারাপ আরো হয়ে যাবে। আরো আরো নিনজা টেকনিক আছে, বুঝছো? অনেক টেকনিক আছে, ল্যাবরেটরিতে আসলে এগুলা নিনজা টেকনিক বের হবে, ঠিক আছে? আমি আজ টিচার বলবো না, তোমাদের মামারাই বলবে, বুঝছো? আচ্ছা স্যার। আচ্ছা দেখো, এটা বেশিক্ষণ লাগবে না, আমি শুধু বলে যাচ্ছি, তোমরা শোনো। এটা নরমালি একটা হিস্টোরির মতো আমার কাছে মনে হয়। স্যার একটু আসতে বলেন, আচ্ছা তুলতেছি তো অত তাড়াতাড়ি তোলা যায়। সিট রিকোয়ারমেন্ট, আমি তোমাদের নোট দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সিট রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ আর মেট থ্রু ফর্মাল এন্ড ইনফর্মাল সিট সাপ্লাই সিস্টেম। ভেরি শার্পলি মনে রাখো, ফর্মাল এন্ড ইনফর্মাল সিট সাপ্লাই সিস্টেমস। ফর্মাল এন্ড ইনফর্মাল সিট সাপ্লাই সিস্টেম। দেখো এই প্রশ্নটা আসলে এই দুইটা কথা অবশ্যই আসবে। শুধু মনে রাখবো যে সিট রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে সিট যে পরিমাণ লাগবে রিকোয়ারমেন্ট, সেগুলো মেট আপ করা হয় দুইটা সিস্টেমের মাধ্যমে, সাপ্লাই সিস্টেমের মাধ্যমে। একটা হচ্ছে ফর্মাল এন্ড ইনফর্মাল সিট সাপ্লাই সিস্টেমস। দুইটা কি এটা দেখো। ফর্মাল ইজ ক্যারেক্টারাইজড বাই প্ল্যান্ড প্রোডাকশন, একটা মানে গুছানো প্রোডাকশন সিস্টেমের মাধ্যমে, some form of mechanized processing, named varieties, seed marketed in identified package. আচ্ছা এখন প্রশ্ন করবা না, তোমরা জানো একটু পরে, আমি তোমাদেরকে ক্লিয়ারলি মানে বুঝাবো। আচ্ছা, despite the best efforts of both public and private sectors, দুইটা সেক্টর আমাদের বাংলাদেশে আছে, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরস। আমাদের কি করছে যে দুইটা থাকার পরও দেখো, only 10% of the total seed in the country was supplied by formal sector. Formal sector. আচ্ছা, আগে আমি তোমাদের পড়াটা জেনে তারপরে প্রশ্ন করবো যদি দরকার পড়ে। হ্যাঁ, এখন দেখো 10% যদি হয় তাহলে ইনফর্মাল সেক্টর কত পার্সেন্ট সিড সাপ্লাই করে? 90%। 10% করে ফর্মাল। আচ্ছা, ইনফর্মাল সেক্টর গুলো কি কি দেখো। ইনফর্মাল সেক্টর কম্প্রাইসেস NGO supported seed multiplication and supply programs, community groups, farmer cooperatives, seed growers association, farmer to farmer exchange in addition to farm safe seed. আচ্ছা, এখন আমি তোমাদেরকে বোঝাই দুইটা সিস্টেম, সাপ্লাই ফর্মাল এন্ড ইনফর্মাল সাপ্লাই সিস্টেম। আচ্ছা, বাংলাদেশে যে কৃষকরা বিভিন্ন ফসল ফলায় প্রতি ইয়ারে, মানে প্রতি বছর, তারা কিন্তু প্রতি বছরই কিন্তু মার্কেট থেকে সিড কিনে না, তারা কিন্তু সিড সেভ করে রাখে পরের বছরের জন্য।
এটা জানো তো নাকি? সিট পরের বছরের জন্য তারা সিট রেখে দেয়। জি স্যার। এইটাই ধরো ইনফর্মাল, মানে এটা কোনো ফর্মাল ওয়েতে না, তারা ফার্মাররা নিজেরাই সিট নিজেরা রেখে দেয়। ধরো এই বছর তারা ফলন কাটা হারভেস্ট করার পরে তারা রেখে দেয়, এটা 90% কৃষকরা করে। আর 10%টা হচ্ছে এই যে ধরো আমাদের যে বিআরআই, তারপরে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন বা বিভিন্ন ধরনের যে নামি দামি ভ্যারাইটি গুলো আছে, বিভিন্ন প্ল্যান ওয়েতে যেগুলো উৎপন্ন করে বিভিন্ন ফার্ম রিসার্চ অর্গানাইজেশনে, সেইগুলো হচ্ছে ফর্মাল ওয়ে, মানে তারা মেনটেন করে। তার মানে হলো কৃষকরা যেটা করে সেটা ইনফর্মাল ওয়ে, আর যেটা রিসার্চ অর্গানাইজেশন করে প্ল্যান্ট ওয়েতে। ঠিক আছে, ওটা আনপ্ল্যান্ট, এটা প্ল্যান্ট অনুযায়ী করে। তার মানে এটা হচ্ছে ফর্মাল আর ইনফর্মাল। ফর্মাল যে রিসার্চ অর্গানাইজেশন ফলোয়িং সমস্ত কিছু ফলো করে, যে একটা সিড উৎপন্ন করতে যে সমস্ত প্রিন্সিপালস ফলো করতে হয় তারা সব ফলো করার পরে যেই সিডটা তারা মার্কেটে বা আমরা পাই সেটা হচ্ছে 10% মাত্র। কিন্তু ফার্মাররা কি করে দেখো, গ্রামাঞ্চলে রিসেন্টলি না, অনেক আগে থেকে, প্রায় ধরো 10-15 বছর আগে কৃষকরা যেটা সেভ করে সেটা ইনফর্মাল ওয়েতে, কিন্তু এখন সেখানে কিছু জিনিস গেছে। ফার্মাররা এখন কমিউনিটি গ্রুপ করছে, তারপর বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও যেটা বলে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারাও কিছু সাপোর্ট দিয়ে বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো তারা সিড মাল্টিপ্লিকেশন বা সাপ্লাই করার জন্য কিছু সাপোর্ট করে। তারপরে যারা সিড গ্রোয়ার বা ফার্মাররা, তারা একটা অ্যাসোসিয়েশন আছে। এইগুলো হচ্ছে 90%, মানে হচ্ছে ইনফর্মাল ওয়েজ। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, প্রশ্ন থাকলে আরো তোমরা এটা অনলাইনে জাস্ট সার্চ দিবা, ফর্মাল এন্ড ইনফর্মাল সিড সাপ্লাই সিস্টেমস। দেখো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, দ্য স্টেক হোল্ডার্স ইনভলভ ইন দ্য সিড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। ঠিক আছে, স্টেক হোল্ডার্স মানে দেখো কারা ইনভলভ, একটা সিড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে বাংলাদেশে কারা কারা ইনভলভ। দেখো আমি সিম্পলি এটা তোমাদের বলে যাচ্ছি, ন্যাশনাল সিড বোর্ড। আচ্ছা, তোমাদের কি এইগুলোর ডিটেলস পড়ানো হয়েছে? সিড সার্টিফিকেশন এজেন্সি, এনএসবি, ন্যাশনাল সিড বোর্ড, এগুলো কি পড়ানো হয়েছে? না স্যার। না স্যার। শোনো আমি তোমাদের বলি, এই সিলেবাসের এই চ্যাপ্টারটা, এই যে প্রেজেন্ট স্ট্যাটাস এন্ড যেটা সাপ্লাই সিস্টেম বা ডেভেলপমেন্ট, এই টপিকসটা ছিল লাস্ট একটা টপিক আছে তোমাদের, সিড রেগুলেশন বা এরকম একটা চ্যাপ্টার আছে, সিড সার্টিফিকেশন, মানে কিভাবে বাংলাদেশের সিড গুলো মার্কেটে আসে। আজকে একজন রিসার্চার যদি একটা সিডের ভ্যারাইটি ডেভেলপ করে এবং বলবে যে আমি একটা ডেভেলপ করছি মার্কেটে ছাড়তে চাই, এটা কিন্তু উনি সহজে ছাড়তে পারবে না। মার্কেটে এটা তোমার মানে এটা অ্যাভেলেবিলিটি দিতে পারবে না, তাকে একটা প্রসেসে যাইতে হবে। তাকে প্রথমে আবেদন করতে হবে এসসিএ তে, সিড সার্টিফিকেশন এজেন্সি। ওইটা যখন সে আবেদন করবে, তারপরে ওইখানে অ্যাডভাইজরি কমিটি আছে, তারা মিটিং করে ন্যাশনাল সিড বোর্ডে পাঠাবে, এনএসবি আর কারাগার, এনএসবি আবার অনেক মেম্বার নিয়ে তৈরি, তারা বসবে, বসার পরে তারা সাজেশন দিবে, তারা অনুমোদন দিবে না, তারা সাজেশন দিবে কাকে? ওই মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, কৃষি মন্ত্রণালয়কে দিবে। তারপরে ওইখানে একটা বডি আছে, মানে ওর মেম্বার আছে, তারা বসে এটা ফাইনালি ডিক্লেয়ার করবে। তো এইগুলো যদি পড়ানো হতো তোমাদের, এইগুলো আমি আসলে এই চ্যাপ্টারটা ওইটাতে সাথে ছিল, মানে ওই চ্যাপ্টারটা ওইটা লাস্ট পার্ট ছিল, কিন্তু এই বছর আবার সিলেবাস চেঞ্জ করে ফেলছে, আই ডোন্ট নো হাউ। যাই হোক, আমি বলে যাচ্ছি, ন্যাশনাল সিড বোর্ড, জাতীয় সিড বোর্ড যেটা বলছে, এরা হচ্ছে সিড ডেভেলপমেন্টের সাথে জড়িত, রেগুলেটরি বডি অফ দ্য মিনিস্ট্রি অফ এগ্রি, কৃষি মন্ত্রণালয়ের একটা রেগুলেটরি বডি। আমি বলছি না যে এনএসবি কৃষি মন্ত্রণালয়কে তারা সাজেশন করবে, নট অর্ডার, সাজেশন করবে, মানে সাজেস্ট করবে। তারপরে বলছে সিড উইং হচ্ছে দেখো, সিড কোঅর্ডিনেটিং অথরিটি সেক্রেটারিয়েট ফর দ্য এনএসবি অফ দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের একটা বডি হচ্ছে এনএসবির একটা সিড কোঅর্ডিনেটিং এজেন্সি হচ্ছে সচিবালয়ের, সেটা হচ্ছে সিড উইং। সচিবালয়ের কিন্তু একটা সিড উইং আছে। আচ্ছা, তারপর হচ্ছে সিড প্রমোশন কমিটি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে একটা সিড প্রমোশন কমিটি আছে, তারাও সিড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে জড়িত। টেকনিক্যাল কমিটি আন্ডার এনএসবি, এখানে আরেকটা কমিটি আছে টেকনিক্যাল সাপোর্ট যারা দিবে এনএসবির আন্ডারে, ন্যাশনাল সিড বোর্ড আন্ডারে। তারপরে দেখো সিড সার্টিফিকেশন এজেন্সি, এসসি, এটা গাজীপুরে অবস্থিত, সিড কোয়ালিটি কন্ট্রোল এন্ড সার্টিফিকেশন এজেন্সি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এটাও মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। তারপরে আছে দেখো নার্স বলি আমরা, NARS, ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম,
বাংলাদেশে যতগুলো রিসার্চ ইনস্টিটিউট আছে এরকম 10টা মিলে নার্স গঠিত, ঠিক আছে? বাড়ি, বিটিআরআই, বিজেআরআই, বিএসআরআই সবগুলোই হচ্ছে তোমার এই নার্সের অন্তর্ভুক্ত। পাবলিক সেক্টরের মধ্যে বিএডিসি এন্ড ডিএই পাবলিক সেক্টরে, আর হচ্ছে প্রাইভেট সেক্টর, এই টোটাল সবগুলো মিলে হচ্ছে তোমার মানে সিড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের সাথে জড়িত। তারপরে দেখো আন্ডার দ্য পাবলিক এন্ড প্রাইভেট সেক্টরস দ্য ফলোইং 6 প্লেয়ার্স মানে 6 বডি আর অ্যাক্টিভলি পারফর্মিং এন্ড কন্ট্রিবিউটিং টু দ্য সিড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। দেখো পাবলিকের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট বিএডিসি এন্ড ডিএই, বিএডিসি এন্ড ডিএই অ্যাকচুয়ালি তারা কাজ করে। আর প্রাইভেটের মধ্যে প্রাইভেট সিড কোম্পানি, নন গভর্নমেন্ট, ফার্মার সিড কোম্পানি এন্ড ফার্মার্স। দেখো এই তথ্যগুলো ভেরি ইম্পর্টেন্ট, একটু নোট করে রাখবা। প্রাইভেট সেক্টরস হ্যাজ প্লেড এ মেজর রোল ইন সাপ্লাইং কোয়ালিটি সিড ইন বোথ প্রাইভেট এন্ড পাবলিক হাইব্রিডস। বাংলাদেশে যে ম্যাক্সিমাম হাইব্রিড সিড আছে 100%, এই দেখো লেখা আছে মনে হয় approximately 100% hybrid vegetable seed and hybrid maize seed are produced অথবা imported and supplied by the private sector. বিএডিসি ডি এখানে কাজ করে না। ম্যাক্সিমাম ভেজিটেবল যে হাইব্রিড সিড গুলো তোমার মার্কেটে দেখো বা মেইজ যে সিডটা সেগুলো 100% তারা নিয়ে আসে প্রাইভেট সেক্টর। দেখো the contribution of private research in value terms is also steadily increasing. এটা বলছে প্রাইভেট সেক্টর এখন রিসার্চে জড়িত হয়েছে এটা ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, the dealers because of their দেখো লিখছে the dealers because of their direct link with farmers also play a crucial role in popularizing specific hybrid. দেখো মার্কেটে যারা ডিলার আছে তাদের সাথে কিন্তু ফার্মারদের ডিরেক্ট লিংক থাকে, কোম্পানি সরাসরি হয় না, ডিলারদের মাধ্যমে কিন্তু ওই যে কোম্পানি যোগাযোগ করে ফার্মারদের সাথে। সো they have also a good influence to popularize any specific variety অথবা hybrid variety. তারপর দেখো the seed industry in Bangladesh comprises দেখো এটা বলছে both in public sector private sectors। এর মধ্যে দেখো in private sector there are more than 150 companies involved। 150টা কোম্পানি বর্তমানে বাংলাদেশের 2017 সালের স্ট্যাটিস্টিক্স অ্যারাউন্ড 150 এবং বলছে এর মধ্যে তাদের সাথে কতজন ডিলার রেজিস্টার্ড করা আছে, প্রায় 17,500 ডিলার রেজিস্টার্ড তাদের সারা বাংলাদেশে। বলছে the recent expansion of the private sector seed companies has resulted in the engagement of thousands of contract farmers in the formal seed production chain and leading to improved livelihood among the rural community। মানে বলছে যে প্রাইভেট সেক্টর তারা তাদের কর্মপরিধি রুরাল পর্যায়ে বৃদ্ধি করছে, সেই জন্য তোমার এই যে লাইভলিহুড যে রুরাল পিপল যে লিভলিহুড যে কন্ডিশন সেটা ইমপ্রুভ হচ্ছে। এখন এখানে একটা জিনিস দেখো, আমি এটা সবগুলো পড়াবো না, জাস্ট সিম্পলি বলি। দেখো টোটাল ডিমান্ড এন্ড সাপ্লাই অফ সিড ইন বাংলাদেশ, রাইসের কথা বলি, টোটাল এটা মেট্রিক টন এমটি মানে বলো স্যার সিড ডিলার কাকে বলা হয় মানে বুঝতেছি না এই ওয়ার্ডটা। সিড ডিলার কে বুঝো না? সিড ডিলার আর কেউ আছো? রাকিব আছো? একটু বললে ভালো হতো। রাকিব আছো? জি স্যার। রাকিব একটু বুঝাই দাও তো। স্যার সিড ডিলার মেনলি স্যার যে মানে যারা সিড নিয়ে আর কি ব্যবসা করে, কোম্পানি থেকে সিড কিনে ফার্মারদের কাছে পৌঁছায় দেয়। সিম্পল বলি, বাজারে দোকান আছে না সিডের, বিভিন্ন বাজারে দোকান আছে সিড বিক্রি করে, বিভিন্ন দোকান সিড বিক্রি করে। এই ময়মনসিংহ শহরে ওই যে রামবাবু রোডে আছে, যারা শহরে রামবাবু রোডে থাকো সিডের দোকান আছে না, ওই যে অবন্তীর ওই সামনে দিয়া ওই যে আরঙে যেতে নতুন বাজারের আগে যে সিডের দোকান আছে। জি স্যার। স্যার মফিজউদ্দিনের অপোজিট। হ্যাঁ মফিজউদ্দিন ইন্ডেক্সের অপোজিটে তারা সিড ডিলার। তারা কিন্তু কোম্পানি থেকে কিনে আর কোম্পানিতে তারা ফার্মারের কাছে বিক্রি করে। তার মানে দেখো কোম্পানির সাথে ডিরেক্ট লিঙ্ক কিন্তু তাদের, আবার ফার্মারদের সাথে ডিরেক্ট লিঙ্ক হচ্ছে ডিলারের। তারা যখন কৃষকরা বা তুমি যে বাজারে বলবো আমাদেরকে এই সিডটা দেন, একটা মেজর সিড দেন, তারা বলবে ভাই এই সিডটা ভালো না, এই কোম্পানির সিডটা ভালো, ইদানিং ভালো চলতেছে। তার মানে তারা কিন্তু একটা ইনফ্লুয়েন্স করতেছে। তারা কৃষকরা কিন্তু যারা আমরা না বুঝি তারা কিন্তু ওই কথা শুনে কিন্তু নিব, 100টার মধ্যে অন্তত 30টা তো নিব, 30 জন তো নিবে।
সো ডিলাররা একটা বিরাট রুলস প্লে করতেছে। এই কে প্রশ্ন করছিল বুঝছো এখন? জি স্যার। তোরা এত অল্প মানে বাচ্চা কি জানি বলে ডিলার শব্দটার সাথে জড়িত না। আচ্ছা যাই হোক, এটা হতেই পারে, মজা করলাম। শোনো, এই যে দেখো টোটাল ডিমান্ড বাংলাদেশে অ্যারাউন্ড কত দেখো, 3,13,000 এত মেট্রিক টন। এন্ড গভর্নমেন্ট থেকে রাইসের ক্ষেত্রে ভালোই সাপ্লাই দেয়। রাইসের ক্ষেত্রে গভর্নমেন্ট বিএডিসি মূলত সব কভার করে দেখো মোটামুটি। আচ্ছা, টোটাল সাপ্লাই এটা দেখো, আমি কোনটা দেখাবো দাঁড়াও। এই যে ওয়েল সিড দেখো, এটা পুরোটাই গভর্নমেন্ট আসে। ভেজিটেবল সিটে দেখো লাগবে হচ্ছে 2700 মেট্রিক টন, গভর্নমেন্ট দেয় অনলি 63, আর প্রাইভেট সেক্টর 7 ইয়া দেখো দেয় হচ্ছে তোমার কত কত 728। তার মানে এই যে সিড, যেটা সিড ভেজিটেবল সিড ম্যাক্সিমামই দেখো রাইস এবং আর কি আছে হুইট বাদে আরেকটা কি আছে ওয়েল সিড বাদে এইখানে প্রাইভেট সেক্টরই মূলত বেশি সাপ্লাই করে বাংলাদেশে, ঠিক আছে। সিড তোমাদের এই শোনো, এইটা আমি একটু আপডেট নোট দিয়ে দিব, এটা তোমাদের লেখা দরকার নাই, এটা আপডেট না, ক্লিয়ার। আমি তোমাদের এটা রিসেন্ট যে ডাটাটা আছে সেটা দিব। এই ডাটাটা মোর দেন 10 ইয়ার্স এর আগে, এটা স্যার লিখবা নাকি ওইটা? আচ্ছা সেটা না হয় বুঝলাম স্যার। টোটাল ডিমান্ড ওইখানে 2700 ভেজিটেবল সিডের ক্ষেত্রে, আর এখানে তো টোটাল সাপ্লাই হচ্ছে 791.2। আর বাদ বাকিগুলো কোথায় থেকে আনতেছে স্যার? বিদেশ থেকে আসে। ও এখানে তো বাংলাদেশের শুধু বোঝা নাই। এর পরের কথাগুলো দেখো, এই যে এখানে দেখো, এখানে কি বলছে দেখো, এখানে একটু দেখলে বুঝতে পারবা। সিনারিও, এটা হচ্ছে তোমাদের সিম্পল সিনারিও বোঝাচ্ছি। বলছে দেখো ফর্মাল সিড সেগমেন্ট বলছে প্রডিউস ফলোইং সিড প্রোডাকশন টেকনোলজি অ্যান্ড প্রডিউসার। ওইটা আবার যতক্ষণ আমি বলছি যে ফর্মাল কি ইনফর্মাল কি। ফর্মাল হচ্ছে যে সিড প্রোডাকশন টেকনোলজি, একটা ক্রপসের সিড প্রোডাকশন টেকনোলজি বা বিভিন্ন ধরনের যে প্রিন্সিপাল সেটা ফলো করে 13% কোয়ালিটি সিড প্রডিউস করে। এটা কারা কারা দেখো, যে বিএডিসি, ডিই, বারি, ব্রি, এটা ব্রি হবে, যে ডি হবে না ব্রি হবে, বিজিআরআই, সাম এনজিওস এন্ড প্রাইভেট কোম্পানিজ। আচ্ছা, কিছু কিছু কোম্পানি আছে যারা মানে ফলো করে এখন। আচ্ছা, এই দেখো সেমি, এটা হচ্ছে কোয়ালিটি সিড। আচ্ছা, সেমি ফর্মাল সিড সেগমেন্ট পার্শিয়ালি ফলোস, মানে অল্প ফলো করে দ্য সিড গট টেকনোলজি এন্ড প্রডিউসার। যেমন নিচেটা দেখো ইনফর্মাল, যেটা ডাজ নট ফলো এনি সিড প্রোডাকশন টেকনোলজি, ঠিক আছে, ডাজ নট ফলো এনি, ঠিক আছে। আর কিছু ফলো করে, এটা মানে মিডিয়ামের মধ্যে, ফার্মারদের মধ্যে কিছু মিডিয়াম ফলো করে, আবার যারা ভালোর মধ্যে আবার কিছু ফলো করে, সেটা হচ্ছে 40%। আচ্ছা, এইখানেও কিছু জিনিস আপডেট করতে হবে তোমাদের। এটা হচ্ছে সিড ট্রেডার, সিড ডিলার এন্ড এফিশিয়েন্ট ফার্মার্স, আর হচ্ছে ফার্মার্স অন প্রোডাকশন এন্ড কনজিউমার্স। আচ্ছা, এই ইয়া থেকে দেখো 13 কত 26 আর 40 কত হয় দেখো তো, 26 66 না, 66। তার মানে দেখো বাংলাদেশের যে সিট রিকোয়ারমেন্ট সেটা টোটালি এখনো মোটামুটি টোটালি বললে ভুল হবে, অ্যারাউন্ড 50% এর কাছাকাছি সিট রিকোয়ারমেন্ট, এন্ড এটা ইম্পোর্টেড করা হয় বাইরে থেকে। এখানে প্রাইভেট সেক্টর সিট গুলো বাইরে থেকে এনে তোমার করে, মানে আমাদেরকে সাপ্লাই দেয়। তার মানে কি, যে লাস্টে যে কথাটা লিখছি, হিউজ আনট্যাপড, নট ইয়েট এক্সপ্লয়েটেড, এখনো এটা হয় নাই, পটেনশিয়াল ফর সিড বিজনেস। তার মানে সিড বিজনেসের একটা ভালো একটা পসিবিলিটি আমাদের দেশে এখনো রয়ে গেছে। ক্লিয়ার? স্যার, আমাদের ফার্মাররা যে সিড গুলা কেনার পরে প্রথমবার চাষ করার পর দ্বিতীয়বার যখন ওগুলাকে আবার সিড হিসেবে ইউজ করতে চায়, তখন স্যার ওটার প্রোডাক্টিভ থাকে না, হাইব্রিড সিডে থাকে না। জি স্যার, তাইলে তো স্যার এটা এই বিজনেসটা তো স্যার অন্যরকম ব্যাপার হয়ে গেল। শোনো, হাইব্রিড সিড তুমি কিনতেই হবে ওদের কাছ থেকে। তুমি যদি এই বছর হাইব্রিড সিড কিনে লাগাও, পরের বছর কিন্তু এটা কালেক্ট করতে পারবে না, এটা হবে না। জি স্যার, তার মানে প্রতিবারই এটা তো হাইব্রিড, কিন্তু যে আমাদের দেশে হাই ইল্ডিং ভ্যারাইটি গুলো আছে HYV যেগুলা বা নন হাইব্রিড যেগুলো বলে,
এগুলো কিন্তু করা যায়, এগুলোর কোনো সমস্যা হয় না, কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে এই প্রবলেমটা, এটা একটা বিজনেস, বুঝছো কি বলছি? স্যার Hybrid- হাইব্রিডের ক্ষেত্রে এরকম সমস্যার কারণ কি? এটা আমাকে জিজ্ঞেস করলে তো আমি পারবো না বাবা, এটা হচ্ছে যারা ব্রিডার, জেনেটিক্স এর কাজ, বুঝছো? জি স্যার। ওদেরকে একটু জিজ্ঞেস করতে হবে, কারণ হচ্ছে হাইব্রিড সিড উৎপাদনের টেকনোলজি তো আমরা একটু ডিল করি কম, তবে আমার জানা উচিত ছিল বিষয়টা এরকম যে হাইব্রিড সিড তৈরি করতে কিছু মানে যে তোমরা তো এগ্রিকালচারে না, আচ্ছা তোমরা এটা জানবা, তোমাদের টু থেকে যখন হাইব্রিড মানে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং পড়া শুরু করবা তখন এই জিনিসগুলো আসবে। হাইব্রিড সিড টেকনোলজিতে আমি যতদূর ধারণা F1 জেনারেশন ইউজ করা হয় এরকম, বুঝছো? F1 জেনারেশন তোমরা বুঝো? মানে প্রথম জনুক্রম যেটা মানে ফার্স্ট যে ইয়াটা হয় আর কি। জেনারেশনের আমার মনে হয় জেনারেশন ফার্স্ট জেনারেশন ইউজ করলে হবে না, তার সাথে মনে হয় পুরুষ আর একটা সিডের একটা ইয়া থাকে। তো হাইব্রিড সিড যখন তোমরা জমিতে উৎপন্ন করতে যাবা সেখানে মনে হয় ওই যে একটা বিষয় আছে যেটা হলো একটা লাইন বা দুইটা লাইন রাখতে হয় পুরুষের ইয়া ক্রপসের, কারণ না হলে ওই যে হাইব্রিডেশন হবে না, সিড হয় না। ক্লিয়ার? এই পুরুষ সিডের একটা লাইন বা পুরা জমিতে মাঝে মাঝে লাইন রাখতে হয়, না হলে তোমার ইয়ে হয় না। সেক্ষেত্রে দ্বিতীয় বছর যখন তুমি কালেক্ট করতে যাবা তোমাকে ওই লাইনটা মেনটেন করার মতো মানে ক্যাপাসিটি আছে কিনা বা আদৌ ওইটা থাকে কিনা, কারণ ওই যে শুধু F1 জেনারেশন ওই হাইব্রিড সিডে উৎপন্ন হয়, F1 জেনারেশন। তুমি যখন কালেক্ট করতে যাবা এটা F1 আর থাকবে না, আমার মনে হয় এটা সেকেন্ড জেনারেশন চলে যাবে, F2 F3 তে চলে যাবে। এই জন্য এটা হাইব্রিডটা তখন উৎপন্ন বেশি হবে না, একদম কম হবে, খুবই কম হবে, হবে না তা না হবে, কিন্তু যে হাইব্রিড সিডের যে কি বলে ইল্ড সেটা কিন্তু প্রচুর। ধরো নর্মাল রাইসের সিডের উৎপন্ন হয় যদি 4 টন, হাইব্রিডে আসে ধরো 10-12 টনের মতো আসে, মানে ডাবলের বেশি আসে। কিন্তু ওই যে জেনারেশনটা ওইটা মেনটেন করতে হবে, ওই জেনারেশনের সিডটাই শুধু বেশি উৎপন্ন হবে, বেশি হাই ইল্ডিং আসবে। সো ওই জেনারেশনটা F1 বা F2 আমি শিওর নাই, বলতেছি যে একটা জেনারেশন তুমি নিজে মেনটেন করতে পারবা না, প্রতি বছরই ওই জেনারেশনটাই করতে হবে। তো এটা তো তুমি পারবো না, কারণ আমরা তো F1 জেনারেশন যদি এনে লাগাই পরবর্তী বছরে যখন আমরা করবো সেটা এই জেনারেশন থাকবে না, নেক্সট চেঞ্জ হয়ে যাবে, তোমাকে ঘুরে ঘুরে আবার পূর্বের জেনারেশন আসতে হবে। তো এটা শুধুমাত্র মার্কেট থেকেই সাপ্লাই হবে, তুমি আমার মার্কেটে যাও ওই F1 জেনারেশন কিনতে পারবা? বলো। মার্কেটে তাহলে কিভাবে প্রতি বছর সাপ্লাই দেয় হাইব্রিড সিড ওই যে গুলান? ফার্মাররা ইয়েরা করে, এটা কোম্পানি করে, কোম্পানি তারা ম্যানেজ করে এটা। স্যার বলো। কোন দেশ থেকে আনা হয় সাধারণত? এইগুলো বিভিন্ন দেশ থেকে আনে, এইগুলো চায়না থেকে আসে, বেশি ম্যাক্সিমাম চায়না থেকে আসে। স্যার তার মানে হচ্ছে ডিলাররা কি করে আমাদের যে গ্রামে আছে মানে কৃষকদেরকে হাইব্রিড বীজগুলাই বেশি নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, তার মানে এটা আস্তে আস্তে ওরা হচ্ছে হাইব্রিডের দিকেই মানে কৃষকদেরকে নির্ভরশীল করে না। তুলতেছে প্রাইভেট সেক্টরের দিকে। অনলি শুধুমাত্র এটা ভেজিটেবলস এর ক্ষেত্রে, রাইসের ক্ষেত্রে ডিলাররা যতই তোমার ওরা উদ্বুদ্ধ করুক, রাইসের ক্ষেত্রে হাইব্রিড সিড বাংলাদেশে উৎপন্ন মোটামুটি হয়ই না, শুধু রিসার্চ অর্গানাইজেশন গুলোতেই হয়, খুব বেশি রিসার্চই হয়। কিন্তু ভেজিটেবলস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম এখন দেখবা যে হাইব্রিড বেগুন, হাইব্রিড ফুলকপি, হাইব্রিড বাঁধাকপি, এগুলো ম্যাক্সিমাম ইয়াতে হাইব্রিডে চলে গেছে। ঠিক আছে, মজা লাগে না কিন্তু উৎপন্ন ভালো হয়। কিন্তু রাইসের ক্ষেত্রে এখনো সেই ঘুরে ঘুরে 28 ধান 29 ধান সবাই চাষ করে, সেটা সেই কত সালের আগের ধান, এখনো সেই ব্রি ধান 28, ব্রি ধান 29, সেই ধান আমরা মার্কেটে 29 ধান খাই না, 29 চাল 28 চাল, সে ঘুরে ঘুরে ওই দুইটা ভ্যারাইটি। এটা কিন্তু আমাদের নিজস্ব ভ্যারাইটি, ব্রি ধান 28, ব্রি ধান 29, ব্রি রিলিজ করছে এটা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। অতএব রাইসের ক্ষেত্রে নো টেনশন, কিন্তু ভেজিটেবলস এর ক্ষেত্রে বললামই তো, ভেজিটেবলস ক্ষেত্রে আর মেজের ক্ষেত্রে 100% হাইব্রিড সিড ইম্পোর্টেড হয় বিদেশ থেকে। ঠিক আছে, এই কারণে এই সিড গুলো প্রাইস বেশি, নরমালি প্রাইস বেশি, কিন্তু প্রাইস বেশি হলো ফলন তোমার এত বেশি আসবে তোমার মানে এটা কভার করে ফেলবে। কিন্তু সমস্যা একটা হচ্ছে you cannot use this seed for next year, it is a problem. 1 লিটার দুধে 1/3 কাপ দিতে হয়। এই মোহনা আক্তার, শোনো তাহলে তোমাদের এই যে সিড প্রোডাকশন মোটামুটি একটা ধারণা আছে, আমি তোমাদের নোট দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, এমন কিছু থাকবে না সেখানে না বোঝার মতো। ঠিক আছে, আমার এই ক্লাস মোটামুটি শেষ, একটা চ্যাপ্টার। তোমাদের রমি স্যার ক্লাস নিচ্ছেন না? জি স্যার নিচ্ছেন। আচ্ছা, তোমাদের আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি এখনই, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিও নেক্সট 10 মিনিটসের মধ্যে। হ্যাঁ,
কোথায় আছে? আচ্ছা আমি স্ক্রিনশটটা অফ করি। হ্যাঁ, এটা হচ্ছে কমেন্ট সেকশনে না, চ্যাট সেকশনে। এই তোমরা আমাকে নেক্সট 10 মিনিটের মধ্যে এটা দিয়ে দাও। কতজন আছে? 250 জন। এই গান গাছ কেটা? তোমরা অ্যাটেন্ডেন্স পূরণ করো। আমি দিয়ে দিছি লিংকটা, দেখো সবাই পূরণ করে ফেলো। আমাদের মেয়েরা মনে হয় হলে আসবে, কিছু মেয়েরা, মাস্টার্সে মেয়েরা না? স্যার হুম। স্যার আমরা যে ধানগুলো লাগাইছিলাম ওগুলো কি নষ্ট হয়ে গেছে? ওই ধান কেটে খেয়ে অলরেডি শেষ। পরে সরিষাও লাগাইছি, সরিষাও কেটে ফেলছি। আবার নতুন করে আরেক ধান লাগাবো। মানে স্যার এইবারের এই তো যে জাতটা আবার আসতেছে, আমরা ওই সময় যে জাত লাগাইছিলাম ব্রিডান 29-28, আবার ওটাই তো স্যার এবার। এই বছর লাগাবো, নতুন ছাত্রছাত্রী আসতে লাগাবো, কিন্তু তারা আসতে পারবে না এখন, আমরা লাগাই ফেলবো জমিতে। ও আচ্ছা স্যার। তারা হয়তো নেক্সট সিজনে যে ইয়ে লাগাবে, এই যে আমন সিজনে লাগাবে। তোমরা তো বড়ুতে লাগাইছিলা, তারা আমনে লাগাবে। স্যার আমরাও আবার লাগাবো। তোমরা ইয়েতে লাগাবা 1-2 তে আছে একটা, 2-1 এ নাই। 2-1 এ না, 2-1 এ নাই, 1-2 তে ছিল, 2-1 এ নাই। আবার 3-2 তে ধান লাগানো হতে পারে না, 3-2 তে মানে সুগার কেন লাগানো হতে পারে, আমি শিওর না, বুঝছো? স্যার স্যার এই যে আমাদের দেশে যে বিভিন্ন সিড কোম্পানিগুলো যে আছে তারা তো স্যার মেইনলি স্যার বোটানিক্যাল সিড নিয়ে কাজ করে, কিন্তু স্যার মানে এগ্রিকালচার সিড নিয়ে কাজ করে না কেন স্যার? এগ্রিকালচার সিড নিয়ে কাজ করে না কে বলছে? স্যার ওই যে স্টেম কাটিং, তারপরে যে এইসব আলুর যে চোখ তো এইসব নিয়ে তো স্যার দেখি না স্যার। আমি তো জানি কোনটা বোটানিক্যাল কোনটা এগ্রিকালচার, সেটা করে না। যেমন ধরো করে তো, ধরো আমাদের ইউনিভার্সিটিতে জাম প্লাজম সেন্টার আছে না স্যার? ওইটা না স্যার, বলতেছি ওই যে বিভিন্ন কোম্পানিগুলো স্যার, এটা বলতেছি। আচ্ছা, লাল তীর কোম্পানি করে না। শোনো, ওটাতে লাভ হতে পারে, লাভ নাই। আর শোনো, বোটানিক্যাল সিডটাই মূলত আসলে সিড। এগ্রিকালচার সিডটা তো এটা মানে হিসাবে দেখা হয়, পার্ট মানে স্টেম বা পার্ট হলে কচুর কোন নতুন ভ্যারাইটি আছে, আমাদের ভার্সিটি ডেভেলপ করছে কচুর ভ্যারাইটি, কিন্তু কোম্পানি এটা পপুলারাইজ করে না, মানে এদের লাভটা কম, বুঝছো? শোনো, সব ক্ষেত্রেই কোম্পানি সব লস দিয়ে তো ব্যবসা করবে না, লাভ দেখে কোথায় লাভ আছে কোথায় লস আছে, বুঝছো? আচ্ছা তোমার লাভ দিবস না, ভ্যালেন্টাইন্স ডে না, বিশ্ব সুন্দরবন দিবস স্যার। আজকে স্যার সুন্দরবন দিবস তাদের মানে পালন করার ওয়ে নাই, তারা সুন্দরবন দিবস পালন করে, বুঝছো? স্যার আজকে সানডে। আচ্ছা সানডে মানে রবিবার ডে না স্যার, আজকে সানডে। ও আচ্ছা সানডে না, 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস না? দিবসের ইংরেজি জানি কি? না ডে তাহলে হবে না, আজকে পহেলা ফাল্গুন। হ্যাঁ এইটা হতে পারে। আচ্ছা পহেলা ফাল্গুন, আর কিছুই নেই। আরেক পহেলা ফাল্গুন কালকে ছিল। আজকে কালকে ছিল না, যাই ক্যালেন্ডার দেখ। আজকে ক্যালেন্ডার চেঞ্জ করা হয়েছে, বাংলাদেশের ক্যালেন্ডার চেঞ্জ করা হয়েছে গত বছর থেকে চেঞ্জ, বাংলা ক্যালেন্ডার অনেক চেঞ্জ করছে। দাঁড়াও, এগুলো কিছু না তো, এগুলো হচ্ছে টাকা খাওয়ার ধান্দা। আর এগুলো হচ্ছে, আমি কালকে শহরে গেছিলাম, আইরি ফুলের দোকানে এত ভিড়, আল্লাহ রে। স্যার কালকে স্যার দেখলাম একটা স্যার গোলাপের দাম 110 টাকা, যেখানে স্যার নরমাল স্যার শুধু 10 টাকা দিলেই দিয়ে দেয়। কিন্তু কিনবে তো, কিছু গাধা আছে তো কিনবে, কিনে কাকে দিবে, দেখলাম তো স্যার, কিনলেও তো।
কে কি কয়? ক্যাম্পাসে থাকলে মজা লাগতো, ক্যাম্পাসটা সাজানো হয়েছে তো, তোমরা নাই, ক্যাম্পাসে ভালো লাগে না। সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত, কিছু করার নেই রে বাপ। স্যার এখানে স্যার হলেই অনেক এইখানে স্যার হলেই অনেক হলে কি হলে কি এখানে কি বললাম? হলেই অনেক ফুল আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম যে 10টাই করে, কিন্তু দরকার কি, হলেই তো অনেক ফুল আছে। আর গোলাপে দিতে হবে কেন? গোলাপের সাথে স্যার কারণ গোলাপের সাথে রিলেশন কি বুঝলাম না কিছু। গোলাপ দিলে কি হয় আর না দিলে কি হয়? স্যার এগুলো আলগা ঢং। এই তুমি বলছো, তুমি আবার ঠিকই দিবা, বুঝছো? স্যার কিছুই দিব না স্যার, কেউই নেই। জি স্যার, ও আগে দেয় সবার স্যার। এই হ্যাঁ ভাই তোরে দিব। এখন আর কি কারণ থাকতে হয় না, বন্ধু বান্ধব আছে না, নিজে কিনা ঘরে ঘরে যে গ্লাসের মধ্যে রেখে দিবা, তাও হলে হলে থাকে যারা, হলে নিজের রুমে রেখে দিবা, ভালো লাগবে। স্যার ফুল না কিনে গাছ কিনে দিলেই ভালো স্যার। হ্যাঁ, এটা আরো ভালো। হ্যাঁ দিও, তারপরে বুঝতে পারবা, ঠিক আছে? জি স্যার, আমি তাই ভাবছি। হ্যাঁ দিয়ে দেখো, আমাদের নেক্সট ক্লাসে এক্সপেরিয়েন্সটা শেয়ার করো কি হয়। স্যার এগ্রিকালচারিস্ট হিসেবে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা স্ট্যাটাস দিয়ে দিও ইনফিনিটি গ্রুপে, আমরা সবাই শুনলাম, কমেন্টস করলাম, রিঅ্যাকশন দিলাম, ঠিক আছে? এই শোনো, এই যে লিঙ্কটা সবাই নিয়ে নিছো না? জি স্যার। আমি তাহলে চলে যাই। হ্যাঁ, আমার একটা প্রোগ্রাম আছে আবার দুপুরে, ওটা আয়োজন করতে হবে প্রোগ্রামের ওকে উপরে। স্যার। ঠিক আছে, তাহলে তোমরা পরে মনে রমেশ স্যার শুরু করবে, আর পরে ইউনিভার্সিটি খোলা হলে আমার সাথে দেখা করবো, ঠিক আছে? যদি এনি প্রবলেম হয়। আচ্ছা স্যার স্যার, আসসালামু আলাইকুম। আমাকে একজন তো একটা নাম্বার তো আমার কাছে আছে, আমি মেল করে দিব তোমার মেলটা নিয়ে। হ্যাঁ, আমাকে তোমার ওই যে কি জানি না, স্যার আমাকে জি স্যার। একজন স্যার আমাকে আমি তোমার স্যার মেলটা দিয়ে দিও, আমাকে আমি মেলে ওকে তোমাদের